এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রিক্রুট করে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট দিল্লিতে, আর ভারতের প্রত্যেক রাজ্যে একটা করে হাইকোর্ট আছে, প্রত্যেক রাজ্যে, রাইট? তুমি সে জম্মু অ্যান্ড কাশ্মীর বলো, তুমি সে লাদাখ বলো, লাদাখ মনে হয় এই মুহূর্তে নেই, জম্মু কাশ্মীরে কাজ চলছে, তুমি উত্তরপ্রদেশ বলো, রাজস্থান বলো, হরিয়ানা বলো, হরিয়ানা পাঞ্জাব একসঙ্গে রয়েছে, এরপরে তুমি গুজরাট বলো, মহারাষ্ট্র বলো, তেলেঙ্গানা বলো, আন্ধ্রা বলো, তুমি উড়িষ্যা বলো, তুমি পশ্চিমবঙ্গ বলো, আসাম বলো, তুমি আন্দামান নিকোবর, কলকাতা হাইকোর্টে কাজ চলে, প্রত্যেক রাজ্যে একটা কী আছে? হাইকোর্ট আছে, তাই তো? প্রত্যেক রাজ্যে একটা হাইকোর্ট আছে। সেই হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে রিক্রুট করার সময় হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য যারা বিচারপতি আছে তাদের সঙ্গে আলোচনা করবে, আলোচনা করে প্রধান বিচারপতিকে রিক্রুট করবে। কি করবে? কি করবে? রিক্রুট করবে। কাদের সঙ্গে আলোচনা করে বলো? প্রত্যেক ডিস্ট্রিক্ট হাইকোর্ট, প্রত্যেক রাজ্যের হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতিকে রিক্রুট করবে। তো স্যার আপনি বলছেন এর সঙ্গে আলোচনা, তাহলে ভোটাভুটি কি হয়? ভোটাভুটি কি হয় এখানে? দুজন কি থাকে? স্যার নিয়মটা কি অ্যাকচুয়াল? যেমন ভোটের সময় দেখি অনেকজন প্রার্থী দাঁড়ায়, সেরকম কোনো ব্যাপার আছে কি? না, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। নিয়মটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যারা এজড, বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি থাকবে বিচারপতিদের মধ্যে, সেই পরবর্তী প্রধান বিচারপতি হবে। 33 জনের টিমের মধ্যে যে সব থেকে বয়োজ্যেষ্ঠ থাকবে সেই সুপ্রিম কোর্টের বিচারপতি হবে, প্রধান বিচারপতি হবে, তাই তো? না, এখানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, ভালো করে জেনে নাও। আমি বললাম না, ইন্টারেস্টিং করে দিচ্ছি এবার। এই এজ মানে বয়সের সিনিয়র নয়, এই এজ মানে অভিজ্ঞতায় সিনিয়র। সে সুপ্রিম কোর্টে কদিন ধরে সার্ভ করছে, সে সুপ্রিম কোর্টকে তার বিচার মানে জুরি দিয়ে কদিনকে সমৃদ্ধ করছে কদিন ধরে, কারণ সে এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, সেখানকার নিয়ম কারণ সিস্টেমগুলো জানে। একটা এক্সাম্পল দিলাম, ক্লিয়ার কনসেপ্ট? সিনিয়র কারা যারা দীর্ঘদিন ধরে সার্ভ করছে সুপ্রিম কোর্টে, তাদের মধ্যে যে সবথেকে বেশি সিনিয়র মানে অভিজ্ঞতায় কাজের ক্ষেত্রে, সেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে। বোঝা গেল? এইবার দেখো যে স্যার আপনি তো বললেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিক্রুট হচ্ছে, তাহলে অন্যান্য বিচারপতি রিক্রুটের ক্ষেত্রে নিয়মটা কি? সুপ্রিম কোর্ট পড়াচ্ছেন, শুধু প্রধান বিচারপতি বললে তো হবে না, অন্যান্য বিচারপতি হবে। তাহলে অন্যান্য বিচারপতি কে রিক্রুট করে? অন্যান্য বিচারপতি রিক্রুট করেন কে বলো তো? রাষ্ট্রপতি। আমি ভেবেছিলাম বলবে তোমরা প্রধান বিচারপতি, না, রাষ্ট্রপতি রিক্রুট করেন। সেক্ষেত্রে নিয়মটা কি? সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সহ আরও যে 4 জনের টিম গঠন হবে, এটাও সিনিয়রিটির ভিত্তিতে। 4 জনের টিম। কজনের টিম? কজনের টিম? 4 জনের টিম। সঙ্গে প্রধান বিচারপতি থাকবে, তাদের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি ভবনে যে ব্যক্তি থাকে, এখন কে আছে? রামনাথ কোবিন্দ আছে নাকি? দ্রৌপদী মুর্মু আছে, আমাদের এসটি সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়, তাই তো? দ্রৌপদী মুর্মু যে আছে, বা আগে যে রামনাথ কোবিন্দ ছিল, তার আগে যিনি ছিলেন, এদের সঙ্গে আলোচনার মাধ্যমে, তারাই কে ছিল বলতো? প্রণব মুখোপাধ্যায়, আমাদের বাংলা থেকে, রাইট? আর দ্রৌপদী মুর্মু কোথাকার বলতো? উড়িষ্যা। তো এদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে যে অন্যান্য বিচারপতি কাদেরকে রিক্রুট করা যায়। এইবার স্যার তার সুপ্রিম কোর্টটা বলে দিলেন, এই প্রসঙ্গে একটু হাইকোর্টটা বলে দিন। হাইকোর্টের প্রধান বিচারপতি বা হাইকোর্টের অন্যান্য বিচারপতিকে রিক্রুট করে একই সিস্টেম বলেছি। হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, তাই তো? এদের ওথ বলে, ওথ মানে কে জানো? ওথ মানে কি? আর বলতো ওথ মানে কি? হ্যাঁ, দাঁড়া না, ইংলিশ মিডিয়ামে পড়েছে, দাঁড়া। হাম আয়েঙ্গে আপনি অকাত পার, বল ওথ মানে কি? ইংলিশ মিডিয়ামে পড়েছে, সিবিএসসি বোর্ডে। ওথ মানে হচ্ছে শপথ বাক্য। ওথ মানে শপথ বাক্য। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পড়ায়? রাষ্ট্রপতি। তাহলে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিকে শপথ বাক্য কে পড়ায়? প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পড়ান স্পিকার, ঠিক আছে? ওটা কি স্পিকার থাকে তখন? প্রোটেম স্পিকার থাকে। যখন
অধ্যক্ষ। ওটা কোন স্পিকার থাকে? প্রোটেম স্পিকার। এগুলো এই যখন ওটা যাবো ওখানে বোঝাবো, ওখানে অনেক ব্যাপার আছে। স্পিকার নাও করতে পারে, ডেপুটি স্পিকার করতে পারে, বোঝা গেল? ওদের অনুপস্থিতিতে অন্য কাউ করতে পারে, যাকে দায়িত্ব দেওয়া হবে ওই পার্লামেন্ট বলবে। আমি এই জন্য বলে ছেড়ে দিলাম, পরে যখন টপিকে যাবো তখন বিস্তারিত বলবো। এখন বললে গোলমাল হয়ে যায় মাথা। ক্লিয়ার কনসেপ্ট? গেল। এইবার হচ্ছে জুরিসডিকশন। দেখো জুরিসডিকশন, যে জুরিসডিকশন বলতে কি, বিচার যে ব্যবস্থাটা আছে তার কেন্দ্র, তাই তো? দায়রা কত দূর, কতটা বিস্তৃত আছে। যেমন আমাদের একাডেমিটা পুরো এলাকা জুড়ে, তাহলে আমাদের এই বিচার ব্যবস্থায় আমাদের কি করা সম্ভব? প্রথমত, এক, কেন্দ্রীয় বিচার ব্যবস্থা। না, প্রথম হচ্ছে সংবিধানগত বিচার ব্যবস্থা। যদি সংবিধানের প্রশ্নে বা সংবিধানের বিষয়ে কোনো অ্যামেন্ডমেন্ট করা হয়, বা কোনো আইন সেটা বৈধ কি না, বা আইনের প্রাসঙ্গিকতা আছে কিনা, আছে কি না, এর গার্জিয়ান হিসাবে কাজ করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? কি বললাম? কিসের কাজ করে? গার্জিয়ান হিসেবে। অতএব সংবিধানের গার্জিয়ান হিসেবে কাজ করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার কনসেপ্ট? তো সংবিধানের গার্জিয়ানকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট, দ্বিতীয় যে পার্টটা, যদি কোনো সেন্ট্রাল ম্যাটার হয়, যদি কোনো সেন্ট্রাল ম্যাটার হয়, কোনো একটা আইন করেছে, সেই আইনটা বৈধ কিনা, সরকার করেছে, তার বিচার ব্যবস্থার বা তার নির্ধারণ করার অধিকারীকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার কনসেপ্ট? আর একটা এক্সাম্পল দিচ্ছি। কোনো একটা কোম্পানি, বিদেশি কোম্পানি ভারতে এসে ব্যবসা করছে। ব্যবসা করার পরে একটা চিটিং করেছে ওরা। সেই চিটিং তো সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে না, যারা সেই ফেস করে তারাই বুঝতে পারবে। সেক্ষেত্রে ওই বিচার ব্যবস্থা কে করবে? ওটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বিভিন্ন দেশে আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। লোকাল যত রাজ্য আছে, যত রকম মামলা আছে, তার সর্বোচ্চ অ্যাপিল আদালত, ওই যে সুপ্রিম কি বললাম? সুপ্রিম কি বললাম? সুপ্রিম। হাইকোর্টের উপরেও আছে, সুপ্রিম। আগে হাইকোর্টে যেতে হয়, হাইকোর্টের থেকেও সর্বোচ্চ অ্যাপিল আদালত, মানে হাইকোর্টেও যদি সমাধান না হয়, তুমি যদি স্যাটিসফাইড না হও হাইকোর্টের জাজমেন্টে, তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারো। আর্টিকেল 32 বলছে যে, ভারতীয় সংবিধান 32 নম্বর আর্টিকেলে বলছে রিট পিটিশন করা যায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অতএব মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষ যেতে পারে, সরাসরি যেতে পারে। কীভাবে? ডাইরেক্ট যেতে পারে। সেক্ষেত্রে এই যে জেলা আদালত, মহকুমা আদালত, হাইকোর্ট না গেলেও চলো, ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেতে পারে, যদি মনে করে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। কয়েকটা এক্সাম্পল দিই মৌলিক অধিকার কেমন। শিক্ষার অধিকার, স্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, ওগুলো তো আর্টিকেল 9-এ রয়েছে, রাইট? সাম্যের অধিকার, তাই তো? এইগুলো কি মৌলিক অধিকার। যখন মৌলিক অধিকার পড়বো তখন বলবো। এই মৌলিক অধিকারগুলো যদি ভঙ্গ হয়, তখন গিয়ে রিট পিটিশন করতে পারে কোথায়? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এর বাইরে কি আছে জুরিসডিকশন? সেন্ট্রাল স্টেট লড়াই, এই যে 100 দিনের টাকা, এই যে ঘরের টাকা, এই বিষয়ে যদি কোনো লড়াই হয়, মামলা হয়, সেটা কোথায় লড়তে হবে? সেন্ট্রাল স্টেট লড়াই। কারণ তোমরা জানো ভারত কিন্তু ফেডারেল স্ট্রাকচারে রয়েছে, যেখানে একটা কেন্দ্র সরকার, যার আদৌ কোনো সীমা নেই, পুরো দেশটাই তার। আবার দেশের কোনো অংশই তার না, কারণ প্রতিটা স্টেটই কোনো না কোনো রাজ্যের, শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলটুকু তার। বুঝতে পারলাম কনসেপ্ট? ক্লিয়ার? কি বললাম? পুরো দেশটাই ভারত সরকারের, কেন্দ্র সরকারের। আবার দেশের কোনো কিছুই ভারত সরকারের না, কারণ প্রত্যেকটা স্টেটে রাজ্য সরকার আছে। রাজ্য সরকার সেই রাজ্যের অথরিটি। বুঝে গেল? তাই ফলে দ্বন্দ্ব তো হবেই। অ্যাকচুয়ালি তো পাওয়ারফুল সেন্টার, পুরো দেশটাই তার, কিন্তু সে দেশটা তার কী করে হয়? প্রত্যেক রাজ্যে তার রাজ্য সরকার আছে, সে তো মনে করছে আমার দেশ। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? ধরো এই বাড়িটা আমার, জায়গাটা বাবার নামে, তাহলে হয়ে গেল ফেডারেল স্ট্রাকচার। বাড়ি আমি করেছি লোক কোটা খরচা করে, জায়গাটা বাবার নয়, বাবা চাইলে বেঁচে দিতে পারে। বাবা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। জায়গা যদি আমার নামে থাকে তাহলে আমি স্বাধীন। ক্লিয়ার কনসেপ্ট? বোঝা গেল? কি বললাম?
এবার দেখো আরেকটা আছে স্টেট টু স্টেট। স্টেট টু স্টেট যদি লড়াই হয় সেক্ষেত্রে বিচারের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপরেই। দুটো এক্সাম্পল দেবো, একটা দূরের দিই তারপর একটা কাছের দেবো। কাবেরী নদীর জলবন্টন নিয়ে দুটো রাজ্যের মধ্যে দ্বন্দ্ব। ওই নদীটা দুটো স্টেটের মধ্যে দিয়ে গেছে। এ বলছে না আমার এত জল লাগবে, আমার মধ্যে এত কিলোমিটার নদী। বলছে না জলের উৎস আমার এখানেই, আমার জলের উৎস নয়, ফলে আমার এত জল লাগবে। বোঝা গেল? এই যে বিবাদ, এই জলের বিভাজন হবে, পরিমাণে বিভাজন, এই বিচারের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর। এটা হচ্ছে স্টেট টু স্টেট লড়াই। আগে সেন্ট্রাল স্টেট লড়াই বলেছি, সেন্ট্রাল লড়াই হয়, হয়তো হয় নাকি? হয়তো সেন্ট্রাল আর রেসপন্স কর সেন্টার মধ্যে একটাই স্বাভাবিক, সেন্টার স্টেট হবে বা সেন্ট্রাল স্টেট হবে অথবা স্টেট হবে। এবারে কাছের এক্সাম্পল দিই, দেবো? কে কে দীঘা গাইছো? দীঘায় কে কে গাইছো? আমি গ্যারান্টি দিচ্ছি দীঘা জানে না, রায়াপ্পা জানে না। আমি গ্যারান্টি দায়িত্ব নিয়ে বলছি, ওই রায়াপ্পা যদি জানে আমি কান কেটে ফেলে দেবো। ওর বাড়ি দীঘা, ও জানে না। দীঘায় কিন্তু স্টেট লড়াই আছে, দীঘাতেই। উদয়পুরে যে রাস্তাটা, ওই রাস্তাটা অর্ধেক পশ্চিমবঙ্গের মধ্যে অর্ধেক উড়িষ্যার মধ্যে, আর উদয়পুর বীজটারও তাই অর্ধেক পশ্চিমবঙ্গের মধ্যে অর্ধেক উড়িষ্যার মধ্যে। এটা নিয়ে দুটো স্টেটের মধ্যে লড়াই আছে। পশ্চিমবঙ্গ বলে যে রাস্তাটা পার করে পশ্চিমবঙ্গর, আর উড়িষ্যা বলে না রাস্তা পর্যন্তই পশ্চিমবঙ্গ তারপরে উড়িষ্যা। এটা হচ্ছে স্টেটসের লড়াই। বোঝা গেল? এটা কি স্টেটসের লড়াই? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে জুডিশিয়াল শেষ করে দিলাম আমরা। এবার কি স্যালারি। সুপ্রিম কোর্টের স্যালারি প্রধান বিচারপতি পায় সেন্ট্রাল ফান্ড থেকে, স্টেট ফান্ড থেকে নয়, এবং অন্যান্য বিচারপতিরা পায় সেন্ট্রাল ফান্ড থেকে। এখানে এত বিস্তারিত তোমাদের লাগবে না, তাই বিস্তারিত ঢুকছি না। এখানে দুরকম ফান্ড হয়, কন্টিজেন্সি ফান্ডস, আপৎকালীন ফান্ড, আর একটা ফান্ড হয় সেটা রেগুলার ফান্ড। আমি এই বিষয়ে ঢুকছি না, নাম রেগুলার ফান্ড না, আমি বিষয়ে ঢুকছি না, কারণ এই বিষয়ে ঢুকলে কোনো বেকার সময় নষ্ট হবে, তোমাদের কোনো কাজে লাগবে না, তাহলে তোমাদের পরীক্ষা আসবে না এসব। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? স্যালারিটা নির্ধারণ করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারাই বিল পাস করে। বোঝা গেল? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যালারি বেশি থাকে, আর বাদবাকি সমস্ত বিচারপতি একই স্যালারি থাকে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কম থাকে। ক্লিয়ার? হাইকোর্টের স্যালারি দেয় স্টেট ফান্ড থেকে। ক্লিয়ার? বোঝা গেল? এই বিষয়ে কোনো প্রশ্ন? ওকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিটায়ারমেন্টের একটা নির্দিষ্ট বয়স আছে। কত? 65, তাই তো? কিন্তু এখানে একটা শর্ত আছে। কিন্তু কি শর্ত বলো তো? সর্বোচ্চ একটা সময় থাকে, সেই সময়কাল যদি পার হয়ে যায়, ধরো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তোমার নাম কি? নন্দিতা। একটা ক্লাস, এখানে মিস্টেক করতে হবে না। নন্দিতা। আর তোমার নাম কি? শ্রুতি। শ্রুতি মধুর। শ্রুতি। শ্রুতি ওই বিচারপতির বয়স হচ্ছে 64 বছর, আর শ্রুতির বয়স হচ্ছে 63 বছর, 63 বছর। ওই বিচারপতি এখনও 1.5 বছর চেয়ারে থাকবে, 65 পর্যন্ত। আর শ্রুতির বয়স 64 বছর, ওর এখন আর কত সময় আছে? 1 বছর সময় আছে। ওর রিটায়ারমেন্ট হলে কিন্তু শ্রুতির সিনিয়র মোস্ট জাজ বয়সে, তাই তো? অভিজ্ঞতা সিনিয়র মোস্ট, কিন্তু ও শ্রুতির থেকে কিন্তু ও বয়সে ছোটো, ওদের কাছে চাকরি আছে এখনও। ও প্রধান বিচারপতি হচ্ছে, শ্রুতি কিন্তু হতে পারেনি, শ্রুতি কিন্তু বয়সে বড়। ওর যখন রিটায়ারমেন্ট হবে তারপরে শ্রুতির মানে তার আগে রিটায়ারমেন্ট হয়ে যাবে, কারণ সে বয়সের জন্য। অভিজ্ঞতা কিন্তু ও সিনিয়র ছিল, তাই ও প্রধান বিচারপতি হয়েছে। ও কিন্তু আর প্রধান বিচারপতি হতে পারবে না। পারবে? পারবে না। কি বললাম যে অভিজ্ঞতা সিনিয়র, কিন্তু বয়সটা ম্যাটার করে, কারণ রিটায়ারমেন্টের বয়স আছে, তাই না? রিটায়ারমেন্টের বয়স আছে। এইবার একটা প্রশ্ন ক্ষেত্রে বলি, যে রিটায়ারমেন্টের ক্ষেত্রে এই প্রসঙ্গে চলে আসে প্রশ্নটা, যে ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোন ক্ষেত্রে
কোন ক্ষেত্রে এক্সট্রাভাবে প্রধান বিচারপতি রিক্রুট করতে পারে? কে বলতে পারবে? এনিওয়ান? বা আলাদা করে প্রধান বিচারপতি রিক্রুট করে, কে বলতে পারবে? আমি বলে দিচ্ছি, শোনো। 2-3টে কন্ডিশানে হয়। প্রথম কন্ডিশানটা কি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন কোনো কারণে লং টাইম লিভে আছে, লিভ মানে ছুটিতে আছে, প্রথম শর্ত চলে গেল। দ্বিতীয় শর্ত, তাই তো? 2 নম্বর শর্ত হচ্ছে কোনো কারণে তিনি ইলনেস, অসুস্থ আছে, তিনি পারফর্ম করতে পারছে না, চলে গেল। সেই ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মানে কিছুদিনের জন্য রিক্রুট করতে পারে। আরেকটা হতে পারে, যদি কোনো কারণবশত উনি কেপেবল নয় প্রধান বিচারপতি হিসেবে কী করার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য, সে যে প্রধান বিচারপতি পুরো টিমটা চালাবে, যেমন একাডেমিক ক্ষেত্রে আমি একাডেমি চালাই আমার টিম নিয়ে, রাইট? যদি কোনো কারণে ইনকেপেবল হয় তখন রাষ্ট্রপতি আবার টেম্পোরারিভাবে প্রধান বিচারপতি রিক্রুট করতে পারে। এছাড়া রিটায়ারমেন্টের ক্ষেত্রে বহিষ্কারও হয়। রিটায়ারমেন্টের বয়স তো বলে গেলাম যে বয়স হলে শেষ, গল্প শেষ। কিন্তু তার আগেও প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা পদত্যাগ করতে পারেন স্বেচ্ছা। তো সে আর্লি রিটায়ারমেন্ট করেছে, আমরা নেগেটিভ দেবো, আমরা পজিটিভটা নেব। তো সেই ব্যক্তি তো রিটায়ারমেন্টের বয়সের আগেই স্বেচ্ছায় অবসর নিয়েছে, রাইট? তো স্বেচ্ছা অবসর কিন্তু নেওয়া যায়। বোঝা গেল কি বললাম? স্বেচ্ছা অবসর কিন্তু নেওয়া যায়। এর বাইরে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিকে বহিষ্কার করা যায়, তাড়িয়ে দেওয়া যায়, কর্ম থেকে বের করে দেওয়া যায়। কেমন করে? ভারতের 2টো স্তম্ভ আছে, পার্লামেন্ট, হায়ার কক্ষ আর লোয়ার কক্ষ। এটাকে বলে হায়ার হাউস আর লোয়ার হাউস, তাই তো? উচ্চ স্তর কোনটা, উচ্চ কক্ষ? কে বলতে পারবে? তোরা পড়াশোনা ধারে কাছে যাস না, আমি সে কবে পড়ে এসেছি। আপার হাউস বলা হয় রাজ্যসভাকে, তাই না? কেমন লাগছে না? আর লোয়ার হাউস বলা হয় তাহলে লোকসভাকে। এই লোকসভায় তো চালায়, এরাই তো ক্ষমতা, এরাই তো সরকার। লোয়ার হাউস, হ্যাঁ লোয়ার হাউস। আপার হাউস রাজ্যসভা। রাজ্যসভায় সমস্ত রাজ্যে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা রাজ্যসভার এমপি হয়ে চলে যায় রাজ্যসভা। যেমন নেক্সট যেটা, সেটা হচ্ছে এই নিম্নকক্ষ লোকসভা, তার স্ট্রেংথ বেশি, রাজ্যসভার স্ট্রেংথ কম। কিন্তু রাজ্যসভায় আপার হাউস, কারণ সমস্ত রাজ্যই কেন্দ্র সরকারের গতিবিধি নিয়ন্ত্রণ করে। কারণ রাজ্য তো রাজ্যের মালিক, রাজ্য সরকার ওই 5 বছরের জন্য। এরা গার্জিয়ান, রাজ্য থেকে যারা নির্বাচিত রাজ্যসভার এমপি তারা গার্জিয়ান, লোকসভাকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। কীভাবে নিয়ন্ত্রণ করে সেটা রাজ্যসভা বা পার্লামেন্ট যখন পড়াবো তখন বোঝাবো। এখন যেটা বিষয় একটু কনসেপ্ট না দিলে হতো না, কারণ এটা বোঝাবো যে কী করে বহিষ্কার করা যায় জাজদের। রাজ্যসভা যদি উত্থাপন করতে হয়, বিচার ব্যবস্থার বিচারপতিদের অপসারণ করা খুবই জটিল প্রক্রিয়া, এ সহজ নয়। আজ পর্যন্ত কাউকে করা হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কানাইয়া, প্রথম বিচারপতি যে কানাইয়া থেকে শুরু করে এখনও পর্যন্ত রামস্বামীকে একবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি লাস্টে বহিষ্কার করার আগে উনি পদত্যাগ করে দিয়েছিলেন। তাই জন্য কাউকে আজ পর্যন্ত বহিষ্কার করা হয়নি। ক্লিয়ার? দেখো, রামস্বামীর ক্ষেত্রে চেষ্টা করা হয়েছিল কিন্তু করা হয়নি, কারণ পদত্যাগ করে দিয়েছিল। তো রাজ্যসভায় যদি কোনো বিচারপতিকে অপসারণ করার প্রক্রিয়া বা প্রস্তাব উপস্থাপন করা হয়, সেক্ষেত্রে মিনিমাম 50 জনের সই লাগবে ওই অ্যাপ্লিকেশনটা। কজন লাগবে? আর যদি লোকসভায় উত্থাপন করা হয় কোনো বিচারপতিকে অপসারণ করা, তাহলে কতজন লাগবে? 100 জনের। কতজন লাগবে? 100 জনের সই লাগবে। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ। প্রধান বিচারপতি পদটা কত দেবেন কার কাছে?